একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই যে আমাদের জীবন গর্ভের ভেতরে, এটা ঠিক কিভাবে শুরু হয়? মানে এই যে শরীর, এই হাড়ের কাঠামো, এটা কোথা থেকে আসে? এই প্রশ্নগুলো তো মানে হাজার হাজার বছর ধরে মানুষ করে আসছে। আজকের আলোচনায় আমরা এমনই এক প্রাচীন উৎসের গভীরে যাব। আমাদের হাতে আছে পালি ত্রিপিটকের ইন্দোক সূত্র আর তার ভাষ্য সারথ্যোপকাশিনী ওপর ভিত্তি করে একটা প্রবন্ধ। আর এই আলোচনাটা কিন্তু শুধু প্রাচীন জীববিজ্ঞানের নয়, এর গভীরে লুকিয়ে আছে দর্শন, রূপক আর কি, আর মানুষের অস্তিত্ব নিয়ে এক গভীর ভাবনা। আমরা দেখব কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া, মানে মাইক্রোস্কোপ বা অন্য কিছু ছাড়া, কিভাবে প্রাচীন মানুষেরা প্রাণের বিকাশের একটা আম, উম, বিস্ময়কর চিত্র এঁকেছিলেন। ঠিক তাই। আর সেই চিত্রটা উন্মোচিত হচ্ছে একটা খুব অদ্ভুত কথোপকথনের মাধ্যমে। আলোচনার শুরুতেই আমরা সেই মূল গল্পে ফিরে যাই। ইন্দোক নামে এক যক্ষ। যক্ষ মানে এক আত্মা বা অশরীরী সত্তা, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তো এই যক্ষ বুদ্ধের কাছে এসে কিছু প্রশ্ন করেছিলেন। একজন অশরীরী হয়ে শরীরের উৎস নিয়ে প্রশ্ন করছেন, এই ব্যাপারটা আমার কাছে শুরুতেই খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এটা একটা অসাধারণ পয়েন্ট। মানে প্রশ্নকর্তার পরিচয়টাই পুরো আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। যক্ষ, যার নিজের কোনো শারীরিক রূপ নেই, সেই জানতে চাইছে এই ভৌত শরীর কিভাবে তৈরি হয়। প্রশ্নগুলো ছিল খুবই মৌলিক। হ্যাঁ, উনি জিজ্ঞাসা করেন, বুদ্ধরা বলেন যে দেহ বা রূপই জীবন নয়, তাহলে এই শরীর কিভাবে আসে? এই হাড়ের স্তূপ কোথা থেকে তৈরি হয়? আর কিভাবে এটা গর্ভের ভেতরে আকার ধারণ করে? এই প্রশ্নটাই তো বৌদ্ধ দর্শনের একেবারে কেন্দ্রে চলে যাচ্ছে। শরীর আর চেতনা যে এক নয়, এই ধারণাটার উপর ভিত্তি করেই তো প্রশ্নটা তৈরি। একদম। এখানে দেহ এবং জীবনকে শুরুতেই আলাদা করে দেখা হচ্ছে। শরীরকে একটা ধরন বাহন বা আধার হিসেবে ভাবা হচ্ছে। তো বুদ্ধ এর উত্তরে খুব সংক্ষেপে কিন্তু স্পষ্টভাবে গর্ভে জীবন বিকাশের কয়েকটি ধাপের কথা বলেন। কি বলেন তিনি? তিনি বলেন, প্রথমে কলল তৈরি হয়, তারপর অব্যুত, এরপর পেশি, আর তা থেকে ঘন তৈরি হয়। তারপর ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ, চুল, লোম, নখ এগুলো তৈরি হতে থাকে। বেশ সংক্ষিপ্ত একটা উত্তর, কয়েকটা সূত্রের মতো। হুম। কিন্তু এখানেই বিষয়টা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ এই সংক্ষিপ্ত উত্তরের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে ভাষ্যকার বুদ্ধ ঘোষ, তার সারথ্যককাশিনী গ্রন্থে হ্যাঁ, সেখানে এর একটা বিস্তারিত প্রায় সপ্তাহ ভিত্তিক ব্যাখ্যা দেন। উনি যেন বুদ্ধের বলা কয়েকটা শব্দকে একটা পূর্ণাঙ্গ অধ্যায়ে রূপান্তরিত করেছেন। ঠিক। আর এই ব্যাখ্যাতেই আমরা সেই সময়ের মানুষের পর্যবেক্ষণ ক্ষমতার আসল পরিচয়টা পাই। চলুন সেই পর্যায়গুলো একটু তলিয়ে দেখা যাক। হ্যাঁ, দেখা যাক। বুদ্ধ ঘোষ এই প্রক্রিয়াকে কয়েকটি সপ্তাহে ভাগ করেছেন। প্রথম পর্বটাকে বলা হয়েছে কলোল। কলল। হ্যাঁ, এর সময়কাল হল গর্ভধারণের প্রথম 7 দিন। আর এর যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা অসাধারণ। বলা হয়েছে এটি দেখতে তিলের তেলের ফোঁটা বা পরিষ্কার ঘিয়ের বিন্দুর মতো। বাহ, কি আশ্চর্য সুন্দর আর নিখুঁত উপমা। একটা প্রায় অদৃশ্য কোষপুঞ্জের অবস্থা বোঝানোর জন্য তেলের ফোঁটার তুলনা। মানে কোনো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কেবল ধারণার উপর ভিত্তি করে এমন চিত্রকল্প তৈরি করা সত্যি বিস্ময়কর। ঠিক। আর এমন সব ঘরোয়া জিনিস ব্যবহার করছেন যা সবাই চিনতে পারে। এর মাধ্যমে একটা অত্যন্ত জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়াকে সাধারণ মানুষের বোধগম্য করে তোলা হচ্ছে। আচ্ছা, তো এই গেল প্রথম সপ্তাহ। এরপর এরপর দ্বিতীয় সপ্তাহে এই কলল পরিবর্তিত হয়ে অব্যুদে পরিণত হয়। এর বর্ণনা করা হয়েছে জমাট বাঁধা তরল বা মাংস ধোয়া জলের মতো। ও, তার মানে স্বচ্ছ তেলের ফোঁটা থেকে অবস্থাটা একটু ঘন, ঘোলাটেও অস্বচ্ছ হয়েছে। একদম। তরল অবস্থা থেকে একটা পিণ্ডের দিকে রূপান্তর শুরু হচ্ছে আর কি। তার মানে আমরা একটা ক্রমবিবর্তন দেখতে পাচ্ছি। স্বচ্ছ তরল থেকে অস্বচ্ছ তরল, তারপর নিশ্চয়ই আরো কঠিন কিছুর দিকে যাবে। একদম ঠিক ধরেছেন। পরের 2 সপ্তাহে এই পরিবর্তনটা আরো স্পষ্ট হয়। তৃতীয় সপ্তাহে আব্যুদ থেকে তৈরি হয় পেশি, যার আক্ষরিক অর্থ হল নরম মাংসপিণ্ড। পেশি। হ্যাঁ, আর এর জন্য যে উপমাটা ব্যবহার করা হয়েছে তাও আরো জীবন্ত। বলা হয়েছে গ্রামের বাচ্চারা যেমন গোলমরিচ পিষে মণ্ড তৈরি করে রোদে শুকোতে দেয়, এটা দেখতে অনেকটা তেমন। বাহ, এই উপমাগুলো থেকে বোঝা যাচ্ছে পিণ্ডটা নরম কিন্তু ধীরে ধীরে একটা নির্দিষ্ট আকার নিচ্ছে এবং কঠিন হচ্ছে।
তরল থেকে একটা পেস্ট বা মন্ডের মতো অবস্থায় চলে এসেছে। হ্যাঁ, এবং চতুর্থ সপ্তাহে এই পেশি থেকে তৈরি হয় ঘন। ঘন মানে কঠিন। হ্যাঁ, যার অর্থ কঠিন বা নিরেট পিণ্ড। এর আকৃতির সাথে মুরগির ডিমের তুলনা করা হয়েছে। এই পর্যায়ে ভ্রূণ একটা নির্দিষ্ট গোলাকার বা ডিম্বাকৃতি রূপ পেয়েছে, যা আগের পর্যায়গুলোর চেয়ে অনেক বেশি সুগঠিত। তাহলে এই ডিম্বাকৃতি পিণ্ড থেকে মানুষের রূপটা কিভাবে আসে? এই পর্যায়টাই তো সবচেয়ে নাটকীয়। ঠিক, ভাষ্যে বলা হয়েছে পঞ্চম সপ্তাহে এই ঘন থেকে 5টি ছোট ছোট অংশ বা মুকুল তৈরি হয়। মুকুল। হ্যাঁ, যা দিয়ে 2টি হাত, 2টি পা এবং মাথা গঠিত হবে। আচ্ছা, আধুনিক ভ্রূণবিদ্যাও কিন্তু বলে যে পঞ্চম সপ্তাহের দিকেই অঙ্গপ্রত্যঙ্গের মুকুল বা লিম্বার্ডস দেখা যায়। এই সাদৃশ্যটা তো সত্যিই চমকে দেওয়ার মতো। হুম। আমি শুধু মিলটা দেখি অবাক হচ্ছি না, আমি অবাক হচ্ছি তাদের পর্যবেক্ষণ আর কল্পনা শক্তি দেখে। তারা একটা অদৃশ্য প্রক্রিয়াকে দৃশ্যমান করে তুলছেন এমন সব রূপকের মাধ্যমে। কিন্তু এখানেই তো গল্পটা শেষ নয়। ভাষ্যকার এখানে একটা সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছেন, তাই না? হ্যাঁ, এবং এটাই এই আলোচনার সবচেয়ে গভীর অংশ। ভাষ্যমতে এই 5টি মুকুল তৈরি হয় কর্মের প্রভাবে, মানে কার্মার প্রভাবে। কর্মের প্রভাবে। হ্যাঁ, অর্থাৎ একটি সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়ার সাথে একটি আধ্যাত্মিক বা দার্শনিক ধারণাকে যুক্ত করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আমাদের শারীরিক গঠন শুধুমাত্র একটা যান্ত্রিক রাসায়নিক প্রক্রিয়া নয়, এর পিছনে আমাদের পূর্বজন্মের কর্মফলও জড়িত। এক মিনিট, এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক। তার মানে কি তারা বলতে চাইছেন যে আমাদের অতীত কর্ম আক্ষরিক অর্থেই গর্ভের ভেতরে আমাদের হাত পা তৈরি হওয়াকে প্রভাবিত করে? এটা তো আধুনিক জীববিজ্ঞানের ধারণার থেকে সম্পূর্ণ ভিন্ন। আমরা তো জানি এটা ডিএনএ বা জেনেটিক কোডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা যান্ত্রিক নয়। এমনটা নয় যে তুমি একটা ভালো কাজ করেছো তাই তোমার একটি সুস্থ হাত হবে। বরং তাদের ধারণা অনুযায়ী চেতনা বা বিজ্ঞান মাতৃগর্ভে প্রবেশ করার সময়ে তার সঙ্গে পূর্বজন্মের কর্মের শক্তি বা প্রবণতাও নিয়ে আসে। আর সেই কর্মশক্তি ভৌত উপাদানগুলোকে একটা নির্দিষ্ট দিকে চালিত করে। তার মানে ডিএনএ হলো হার্ডওয়্যার, কিন্তু কর্মফল যেন সেই সফটওয়্যার যা নির্ধারণ করে হার্ডওয়্যারটি কিভাবে কাজ করবে। বাহ, খুব সুন্দর করে বলেছেন। হ্যাঁ, অনেকটা সেরকমই। তার মানে তাদের কাছে জীববিজ্ঞানে কোনো র্যান্ডমনেস বা আকস্মিকতার স্থান নেই। সবকিছুই একটা বৃহত্তর কার্যকারণ শৃঙ্খলের অংশ। এটা তো আমাদের বিশ্ববিখ্যাকেই চ্যালেঞ্জ করে। ঠিক তাই। আমরা যেখানে জেনেটিক মিউটেশন বা পরিবেশগত প্রভাবকে গুরুত্ব দিই, তারা সেখানে নৈতিক বা আধ্যাত্মিক কারণকে সামনে আনছে। এটি প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে মূল পার্থক্য। আধুনিক বিজ্ঞান জানতে চায় কিভাবে, মানে হাও প্রক্রিয়াটি ঘটে, কোষ বিভাজন, জিনগত প্রকাশ ইত্যাদি। আর এই প্রাচীন পাঠ্যটি কিভাবের পাশাপাশি কেন, মানে ওয়াই একজন ব্যক্তি নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্মায় তারও একটা দার্শনিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। তাহলে যদি আমরা দুটো দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রাখি, পুরো প্রক্রিয়াটার সাথে আজকের বিজ্ঞানের ধারণার কতটা মিল বা অমিল রয়েছে? যদি আমরা শুধু পর্যায়ক্রমিক বিকাশের দিকে তাকাই, তাহলে মিলগুলো বেশ চমকপ্রদ। যেমন? যেমন ধরুন কল্লোল, অর্থাৎ প্রথম সপ্তাহ। এটা আধুনিক বিজ্ঞানের জাইগোট বা ব্লাস্টোসিস্টের ধারণার সাথে প্রায় মিলে যায়। আচ্ছা। অভ্যুদ, মানে দ্বিতীয় সপ্তাহ, সেই পর্যায়ের সাথে তুলনীয় যখন ভ্রূণ জরায়ুর গায়ে স্থাপিত হয়। হুম। জেনেসিস বা অঙ্গ গঠন প্রক্রিয়ার শুরুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আমাদের এটাও তো স্বীকার করতে হবে যে মিলগুলো থাকলেও এর পেছনের ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা। মানে এমন অনেক কিছুই আছে যা এই প্রাচীন বিবরণে নেই, যেমন কোষের গঠন বা জিনের ভূমিকা। আমরা কি একে এক ধরনের প্রোটোসায়েন্স বলতে পারি, নাকি এটা পুরোপুরি দর্শন? এটা একটা চমৎকার প্রশ্ন। আমি মনে করি এটাকে শুধু সঠিক বা ভুলের বাইনারিতে দেখলে চলবে না। অবশ্যই এতে আধুনিক পরিভাষা বা কোষীয় স্তরের বিবরণ নেই। কিন্তু কোনো মাইক্রোস্কোপ বা প্রযুক্তি ছাড়া কেবল পর্যবেক্ষণ আর অনুমানের ওপর ভিত্তি করে এমন একটা বিস্তারিত ও যৌক্তিক বর্ণনা দেওয়া, এটা এক কথায় অসাধারণ। হুম। এটা প্রমাণ করে যে প্রাচীন চিন্তাবিদরা মানবদেহ এবং জীবনের উৎস নিয়ে কতটা গভীরভাবে ভাবতেন। অঙ্গ প্রত্যঙ্গ তৈরির পর চুল, লোম বা নখের মতো সূক্ষ্ম অংশগুলো কখন তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, ভাষ্য অনুযায়ী এই বিকাশ প্রক্রিয়া চলতেই থাকে
এবং ৪২ সপ্তাহের মধ্যে চুল, লোম এবং নখ তৈরি হয়। আর পুরো ১০ মাস ধরে শিশুটি মায়ের গর্ভে বেড়ে ওঠে। 10 মাস, যা আধুনিক বিজ্ঞানের ৩৮-৪০ সপ্তাহের গর্ভকালের খুব কাছাকাছি। ঠিক, এখানে ১০ মাস বলতে সম্ভবত চান্দ্র মাসকে বোঝানো হয়েছে। আর শিশুর পুষ্টির উৎস, এত কিছু যখন তারা পর্যবেক্ষণ করেছেন, তখন নিশ্চয়ই এটাও তাদের ভাবিয়েছে। অবশ্যই। আর এ বিষয়ে তাদের পর্যবেক্ষণও অত্যন্ত দক্ষ। পুষ্টির উৎস হিসাবে নারীর কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে, যাকে আমরা আজ আম্বিলিক্যাল কর্ড বলি। আচ্ছা, এর জন্য একটি অসাধারণ সুন্দর এবং কাব্যিক উপমা ব্যবহার করা হয়েছে, ফাঁপা পদ্মের ডাঁটার মতো। ফাঁপা পদ্মের ডাঁটা? হ্যাঁ, বলা হয়েছে এই ডাঁটার মাধ্যমেই মায়ের শরীর থেকে পুষ্টি শিশুর শরীরে সঞ্চালিত হয়। এই উপমাটি কেবল কার্যকরী নয়, এটি তাদের সংস্কৃতি আর প্রকৃতির গভীর উপলব্ধিরও পরিচায়ক। কি অসাধারণ চিত্রকল্প! এটা শুধু একটা জৈবিক সংযোগ নয়, এর মধ্যে মা ও সন্তানের মধ্যে জীবনের প্রবাহের একটা আধ্যাত্মিক ইঙ্গিতও রয়েছে। হ্যাঁ, তাহলে পুরো আলোচনা থেকে আমরা যা দেখলাম, এক যক্ষের একটি দার্শনিক প্রশ্ন থেকে শুরু করে বুদ্ধের সংক্ষিপ্ত উত্তর, এবং তারপর শত শত বছর পরে তার একটি বিস্তৃত কাব্যিক এবং পর্যবেক্ষণমূলক ব্যাখ্যা। ঠিক, এই প্রাচীন জ্ঞান আমাদের দেখায় যে মানুষ অনেক আগে থেকেই জীবন রহস্যের উৎস অনুসন্ধানে কতটা আগ্রহী ছিল। একদম। এই পর্যায়ক্রমিক বর্ণনা, বিশেষ করে এর জীবন্ত উপমাগুলো আর আধুনিক বিজ্ঞানের সাথে সাদৃশ্য আর বৈসাদৃশ্য দুটোই আমাদের চিন্তার খোরাক যোগায়। এটা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব বিকাশের ওপর একটি প্রাচীন পর্যবেক্ষণমূলক দলিলও বটে। আর এখানেই আজকের আলোচনা আমাদের জন্য একটা গভীর ভাবনা রেখে যায়। প্রাচীন এই পাঠ্যটি একটি জৈবিক প্রক্রিয়াকে কর্মফলের মতো একটি আধ্যাত্মিক ধারণার সাথে যুক্ত করেছে। আমরা আজ নিজেদের ডিএনএ, জেনেটিক্স এবং জীববিজ্ঞানের নিরিখে দেখি, কিন্তু এই পাঠ্যটি বলছে যে আমাদের গঠন কেবল জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়, কর্মফল দ্বারাও নিয়ন্ত্রিত। এমন এক অতীত থেকে আসা নৈতিক শক্তি যা আমাদের মনেও নেই। হ্যাঁ, তো আজকের যুগে যখন আমরা জিন এডিটিং এর মতো প্রযুক্তির মাধ্যমে নিজেদের জীববিজ্ঞান পরিবর্তনের ক্ষমতা অর্জন করছি, তখন এই প্রাচীন ধারণাটির কি কোনো প্রাসঙ্গিকতা আছে? আমাদের অস্তিত্বের কি এমন কোনো নৈতিক বা আধ্যাত্মিক ব্লুপ্রিন্ট রয়েছে যা বিজ্ঞান ছুঁতে পারে না এবং হয়তো ছোঁয়া উচিত নয়? ভাবনার বিষয়।